আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। আমি 1981 সালের 3রা মার্চ ছাত্র দলের মাধ্যমে আমি এই জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত হই। তার পরবর্তীতে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র দলের যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। পরবর্তীতে আমি চিকিৎসক হয়ে ঢাকায় ফিরে আসার পরে 17 জন তরুণ মিলে আমরা ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব তৈরি করি, যেটি চিকিৎসকদের এখন সবচেয়ে জনপ্রিয় সংগঠন। সেই ড্যাবের আমি প্রতিষ্ঠাতা সদস্য এবং তারপরে আমরা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, যার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম দীর্ঘদিন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত হই। আমি এই শ্রীপুরের রাজনীতিতে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আমন্ত্রণে আমি শ্রীপুরে বিএনপির রাজনীতিতে আমি সম্পৃক্ত হই। শ্রীপুরে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন উপজেলায়, পৌরসভায় যে যত কমিটি হয়েছে, তখন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর দায়িত্বে আমি সেই কাউন্সিলগুলি করেছি। সেই কাউন্সিলগুলিতে ভোটের মাধ্যমে কমিটি করার দায়িত্ব আমার উপর ছিল। সেই দায়িত্ব আমি পালন করেছি। তখন থেকে আমি আমাদের এই শ্রীপুরের বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তারপর থেকে এখন পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সক্রিয় আছি এবং কোনো দিন আমি 1 সেকেন্ডের জন্য জাতীয়তাবাদী আদর্শ থেকে আমার বিচ্যুতি ঘটে নাই। দেখুন, আজকে যে 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 তরুণের বয়স 35 বছর, সে কোনোদিন ভোট দিতে পারে না। বিশ্বাস করা যায় 18 বছরে আমাদের দেশের আইন অনুযায়ী, নির্বাচন কমিশন আইন অনুযায়ী 18 বছর বয়সের একজন ভোটার হবে, সে স্বাভাবিকভাবে ভোট দিবে। আমার আজকের যে তরুণ, আজকে যার বয়স 35, 30 বা তার 35-এর মধ্যে যাদের বয়স, তারা কেউ কোনোদিন ভোট দিতে পারে নাই। আবার যারা ভোট দিতে পেরেছে স্থানীয় সরকার নির্বাচনে, সেই ভোট যাকে দিয়েছে সেই ভোট কাজে লাগে নাই। একজনকে ভোট দিয়েছে, আরেকজন নির্বাচিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান ভোট দিয়েছে আব্দুল মোতালেবকে, বা উপজেলা পরিষদ দখল করেছে আরেকজন। তো এই হলো পরিস্থিতি, মানে স্বাভাবিক, যার জন্য মানুষের মধ্যে, মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে মানুষ। এই জন্য আমরা বিশ্বাস করি যে আগামী ফেব্রুয়ারিতে, মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেইখানে এই তরুণ ভোটাররা, আমরা যারা রাজপথে ছিলাম গত 17 বছর, যে জাতীয়তাবাদী দল এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে যে জাতীয়তাবাদী দল লড়াই করে যাচ্ছে, আমাদের নেতা, আমাদের ইনশাল্লাহ আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে, আমরা আশা করি এই দলের পক্ষে এই দেশের যুব সমাজ, তরুণ সমাজ আগামী দিনে ভোট দিবে। ছাত্র দলের মাধ্যমে আমার রাজনীতিতে আসা, এবং আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে আমাদের জিয়া পরিষদের চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয় যে তিনি এখন স্ট্রোক করে হসপিটালে ভর্তি আছেন। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস অধ্যাপক, উনি জিয়া পরিষদের চেয়ারম্যান ছিলেন। ওনার হাত ধরেই আমার রাজনীতিতে আসা, মূলত ছাত্র দলে যোগদান করি এবং তারপর থেকে যত কর্মসূচি এসেছে সব কর্মসূচি পালন করেছি। আপনারা জানেন যে 1981 সালে আমি রাজনীতিতে আসার পর 1982 সালের 24শে মার্চ স্বৈরশাসক এরশাদ সরকার বিএনপিকে উৎখাত করে দেশের সামরিক শাসন জারি করে। তারপর একটা সময় ছিল যে বিএনপির জন্য অত্যন্ত বিপজ্জনক। তারপরে বিএনপির দায়িত্ব নেন আমাদের দেশনেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আমাদের দেশমাতা, আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মূলত তার তত্ত্বাবধানে কিন্তু এই ছাত্রদল, আমাদের রাজনীতি তার তত্ত্বাবধানে, তার কর্মসূচির মাধ্যমে, তার নির্দেশনায় কিন্তু আমাদের রাজনীতিতে বেড়ে ওঠা। উনি সেই যখন বিএনপির দায়িত্বে আসেন, তিনি, আপনারা জানেন যে তিনি বিএনপির জন্য কঠোর পরিশ্রম করেছেন। সারা দেশে বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য সারা দেশ তিনি চষে বেরিয়েছেন। সর্বত্র ছাত্রদলকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য তিনি স্নেহময়ী মায়ের মতো তিনি ছাত্রদলকে গড়ে তুলেছেন, তার নিজের হাতে গড়ে তুলেছেন, আমাদেরকে নিজের হাতে গড়ে তুলেছেন। সেই নেত্রীর মাধ্যমে 90-এর স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, তার মাধ্যমে কিন্তু আমরা এই বিএনপির আন্দোলন সংগ্রামের শুরু। একটি গণতান্ত্রিক সরকার, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এবং স্বৈরাচার মুক্ত একটি পরিবেশ তৈরি করার জন্য
দুর্নীতিমুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিত করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া যে প্রচেষ্টা, সেই আন্দোলন সংগ্রামের মধ্যে গড়ে তুলেছেন, আমাদের মধ্যে যে প্রত্যাশা জাগিয়েছেন, সেই সময় থেকে মূলত আমরা খালেদা জিয়ার হাত ধরেই, তার নির্দেশনায় কিন্তু আমরা রাজনীতিতে এগিয়ে গিয়েছি। এবং আপনারা জানেন যে 90-এ স্বৈরাচার এরশাদ, 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতন হয়। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে একটি আধুনিক বাংলাদেশ বলতে যা বোঝায় তা গড়ে তোলার জন্য খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্টের অসমাপ্ত কাজ করার জন্য কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু কর্মসূচি এগিয়ে যায়। এবং সেই সব কর্মকাণ্ডের সাথে একজন চিকিৎসক হিসাবে কিন্তু আমরা আমাদের যতটুকু অবদান রাখা সম্ভব আমরা সেটা চেষ্টা করেছি এবং রেখেছি। আমার উপর যা নির্যাতন হয়েছে তার চেয়ে অনেক বেশি নির্যাতন হয়েছে আমার নেত্রীর উপর, আমার দলের উপর, জিয়া পরিবারের উপর, আমাদের নেতাকর্মীদের উপর। আমাকে গ্রেফতার করেছে, আমাকে র্যাব গ্রেফতার করেছে, র্যাব ক্যাম্পে নিয়ে নির্যাতন করেছে, আমাকে রিমান্ডে নিয়েছে, বারবার জেলখানায় নির্যাতন করেছে। ইভেন জেলের ভিতরে তারা আমাকে স্বস্তিতে থাকতে দেয় নাই, আমার ঘর থেকে বের হতে দিত না, আমার রুম থেকে বের হতে দিত না। খাবার মানে জেলখানার খাবার এতটা জঘন্য খাবার, আমরা বলতাম যে এটা পশুকে দিলেও খাইতে পারবে না, সেই ধরনের খাবার খাওয়াইতে আমাদেরকে বাধ্য করেছে। অনেকবার অসুস্থ হয়েছি, সুচিকিৎসার ভিতরে ব্যবস্থা ছিল না। তারা বারবার আমাকে মিথ্যা মামলায়, মিথ্যাতে বারবারই এই আপনার রিমান্ড এনেছে। একটা দুর্বিষহ গারদ, আমাদের শ্রীপুর থানার সেই গারদ, আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেই গারদের মধ্যে এনে রেখেছে। একটা কোনো মানুষের পক্ষে সেখানে থাকা সম্ভব নয়, সেখানে এনে রেখেছে অনেকবার, অনেক দিন। এবং সেইখানে একটা নোংরা পরিবেশে আমাকে সময় কাটাতে হয়েছে। কারোর সাথে দেখা করতে দেয় না, আমার আত্মীয় স্বজন দেখা করতে দেয় না, আমার পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, এইভাবে নানানভাবে নির্যাতন করা হয়েছে। তবে আমি মনে করি যে জিয়া পরিবারের উপর যে নির্যাতন হয়েছে সেটা মানে, এবং আমার নেত্রীর উপর যে নির্যাতন হয়েছে, মায়ের উপর, এটা সহ্য করা যায় না। 11-এর পর স্বাভাবিকভাবে বিএনপির উপর নির্যাতন নেমে আসে। আমাদের বিএনপির পক্ষে অনেক সময় কর্মসূচি পালন করা সম্ভব হতো না। আমরাই তখন যারা পেশাজীবী আন্দোলনের সাথে জড়িত ছিলাম, ডক্টর ইসলাম বাংলাদেশ ড্যাবের চিকিৎসক আন্দোলনের সাথে আমরা যারা ছিলাম, আমরা ছোট ছোট কর্মসূচির মাধ্যমে কিন্তু 11-এর পর কিন্তু আমরা আমাদের কর্মসূচি পালন করি। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, প্রেস ক্লাবের ভিতরে আলোচনা সভা, গণতন্ত্র এবং একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশের জন্য জনগণের সামনে সেই দাবিকে তুলে ধরা, বিভিন্ন রাজনৈতিক দলকে আমাদের কর্মসূচিতে সম্পৃক্ত করা ইত্যাদি কার্যক্রম কিন্তু আমরাই শুরু করি প্রথম পেশাজীবীদের পক্ষ থেকে, তারপর বিএনপি, তারপর যুবদল, ছাত্রদল, সবাই যেটার সাথে আস্তে আস্তে সম্পৃক্ত হয়। এবং রাজপথে যত কর্মসূচি হয়েছে, আমরা কোনো কর্মসূচিতে যারা পেশাজীবীদের মধ্যে সক্রিয় ভূমিকা রেখেছেন এর দেশের সবাই জানেন, তারা কেউ কিন্তু পিছপা হয় নাই। অনেকে নির্যাতন ভোগ করেছে। আমাদের পেশাজীবীদের নেতা, অভিসংবাদিত বর্তমান স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেন নেতৃত্বে মূলত আমরা পেশাজীবী আন্দোলনটা চালিয়ে গেছি। এবং তাকেও কিন্তু মানে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে, তাকে অনেকবার জেল খাটতে হয়েছে, অসংখ্য মামলা, মানে মামলায় তিনি জর্জরিত ছিলেন, পরিবারের কাছে আসতে পারতেন না, পালিয়ে থাকতে হয়েছে, কর্মসূচি পালন করতেন, আবার দূরে সরে যেতেন। এই নানানভাবে কিন্তু আমরা এই কর্মসূচিগুলি অনেক ঝুঁকির মধ্যে আমরা কর্মসূচিগুলি পালন করেছি, বিএনপির কর্মসূচিগুলির সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি, নানানভাবে কিন্তু আমরা রাজপথের কর্মসূচি আমরা পালন করেছি। 17 বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আন্দোলন করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, তার ধারাবাহিকতায় জুলাই আগস্টের ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনে এদেশের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের শ্রমিক, কৃষক জনতা রাস্তায় নেমে আসে এবং তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী, মূল দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যত অঙ্গ সংগঠন আছে সবাই রাস্তায় নেমে আসে। যার ফলে আমরা এই আন্দোলনে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেকের নেতাকর্মী মারা গেছেন, সাধারণ ছাত্র জনতারা নিহত হয়েছেন, হাফেজ ছাত্ররা নিহত হয়েছেন,
আমাদের স্কুল কলেজের ছাত্ররা নিহত হয়েছেন, আহত হয়েছেন, অসংখ্য ছাত্ররা আহত হয়েছেন। প্রায় 30,000-এর মতো ছাত্র আজকে আহত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আছেন। আমরা সেই আন্দোলনে রাজপথে ছিলাম এবং আমাদেরকে সরাসরি পুলিশ গুলি করতে করতে আমাদের দিকে এগিয়ে এসেছে। আমাদের সহকর্মীরা, সহযোদ্ধারা মারা গেছেন, আমরা বেঁচে গেছি। আজকে এই শুধু আমাদের এই শ্রীপুরে 17 জন আমাদের সহযোদ্ধা সেদিন নিহত হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, যাদেরকে আমি পরবর্তীতে চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। যাদের অনেকের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না, কারণ একটা চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে, তাকে আমরা কি চিকিৎসা দেব? একজনের পিঠের মধ্যে বুলেট আছে, সেটা অপারেশন করতে কেউ রাজি হয় নাই। আমি তাকে নিয়ে অনেক ডাক্তারের কাছে আমরা পাঠিয়েছি, চিকিৎসার ব্যবস্থার চেষ্টা করেছি, পিজিতে পাঠিয়েছি, কিন্তু কোথাও কিন্তু সেই যে বুলেট তার পিঠে রয়ে গেছে, সেই বেদনা নিয়ে সে আছে। এরকম অসংখ্য দেশে প্রায় 100-100-র বেশি মানুষ অন্ধ হয়ে গেছে, হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতা আমরা 5ই আগস্টে যে বিজয় পেয়েছি, সেই বিজয়কে ধরে রাখার জন্য যে আমাদের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদের সেই জাতীয় ঐক্যের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমাদের যারা আহত নিহত হয়েছে, আপনারা জানেন যে আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্যের মাধ্যমে এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমাদের জেলখানায় আমাদের একজন নেতা মারা গেছেন, তার বাসায় অনেকে আমাদের স্থায়ী কমিটির সদস্য গিয়েছেন। অধ্যাপক ডক্টর এজেএম জাহিদ হোসেন, আমাদের যারা আহত নিহত হয়েছেন তাদেরকে তার নিজের হাতে জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছি, অনেকে চিকিৎসার সহায়তা দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করছি, এখনো আমরা চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছি। গাজীপুর জেলায় আমরা যত কর্মসূচি এসেছে, সবচেয়ে বেশি নেতাকর্মী সহ আমরা জেলার কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আর গাজীপুর 3-এ যত মিছিল, মিটিং, সমাবেশ, রাস্তা অবরোধ কর্মসূচি 28 অক্টোবরের পর যত কর্মসূচি হয়েছে, এই ঢাকা ময়মনসিংহ রোড একমাত্র আমরা 24 দিন বন্ধ রেখেছিলাম আমার নেতৃত্বে। আমরা মশাল মিছিল করেছি নিয়মিত, আমরা লাঠি মিছিল করেছি এবং আমরা সকল নির্যাতন, ভয় ভীতি, পুলিশ, র্যাব এর হুমকি, ভয় ভীতি উপেক্ষা করে কিন্তু আমরা রাজপথে ছিলাম দীর্ঘ 24 দিন আমরা। এবং আমাদের সেই সময়ে যখন মানুষ বিএনপির একটি কর্মসূচি, রাজপথের কর্মসূচি দেখার জন্য বিএনপির নেতা কর্মীরা উদ্গ্রীব থাকতো, তখন তারা কিন্তু এই শ্রীপুরের কর্মসূচিটা তারা দেখতে পেত যে আমাদের নেতৃত্বে, আমাদের নেতাকর্মীদের নেতৃত্বে, অসম সাহসী নেতাকর্মীদের নেতৃত্বে কিন্তু আমরা এই কর্মসূচিগুলি পালন করেছি। মানুষের স্বাস্থ্য সেবাটা আমি নিশ্চিত করতে চাই, শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার আরেকটা পরিকল্পনা আছে, আমাদের এলাকায় অনেক মেধাবী ছেলেরা আছে যারা তাদের কেরিয়ারটা কিভাবে গড়ে তুলবে, কেরিয়ার প্ল্যানিং এর ব্যাপারে তাদেরকে আমি সহযোগিতা করতে চাই। এটা আমার একটা বিশেষ ইচ্ছা যে আমাদের আজকে যারা পড়াশোনা করছে তাদের কেরিয়ারটা কিভাবে গড়ে তুলবে, সেটা আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আজকে যে স্বাস্থ্য ঝুঁকি আপনার মানুষের এই যে অপরিকল্পিত শিল্পায়নের জন্য, সেটাকে আমরা মানে অ্যাড্রেস করতে চাই, যে আমরা মানুষকে সেই নিরাপত্তা দিতে চাই। আজকে দেখেন যে এখানে বিগত সরকারের আমলে একটা আবাসিক এলাকার মধ্যে একটা কেমিক্যাল ফ্যাক্টরি করেছে। কত বড় ভয়াবহ, মানে কল্পনা করা যায় না মানুষের স্বাস্থ্যের জন্য কত বড় ঝুঁকিপূর্ণ জিনিস। 3বার আগুন লেগেছে এই গ্রামের ভিতরে এই কেমিক্যাল ফ্যাক্টরিতে, অথচ এটা বন্ধ করার মানে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। কাজে এই বিষয়গুলি আমাদের মানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই বিষয়গুলি অ্যাড্রেস করব এবং আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। আসলে আমাদের শ্রীপুর বলেন, গাজীপুর বলেন, গাজীপুর 3 বলেন, এটা একটা মিনি বাংলাদেশ। মিনি বাংলাদেশের জন্য যে সকল জেলার মানুষ এখানে থাকে, এখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দরকার, এখানে সবাই মিলেমিশে থাকবে। বাইরের লোক অনেক, প্রচুর লোক বাইরে, বিভিন্ন জেলার, যে জেলার কথা বলবো, যদি বলেন নীলফামারীর লোক আছে, রংপুরের লোক আছে, আশেপাশের তো আছেই, গফরগাঁও, ময়মনসিংহ, বিভিন্ন জেলার লোকেরা এখানে বসবাস করে। তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ, মাঝে মাঝে নানান ধরনের অঘটন ঘটে যায়। মাঝে মাঝে এখানে বিগত সরকারের আমলে এখানে মাদক ব্যবসা নিয়ে গোলাগুলি হয়েছে, আপনারা দেখেছেন মানব চৌরাস্তায়। তো এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি করতে হবে। কেউ যেন কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় না দেয়, কেউ যেন কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় না দেয়, কেউ যেন কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় না দেয়। সেরকম একটা পরিবেশ আমরা চাই, সুন্দর একটা পরিবেশ চাই। শ্রীপুরটার সৌন্দর্য তো আর ফিরে আসবে না,
বাট আমরা চাই যে এখানে যে শান্তিপূর্ণ বসবাসের একটি পরিবেশ থাকুক, আবার সবাই শিক্ষা পাক, সবার স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত থাকুক, জলাবদ্ধতা দূর হোক, আমাদের কৃষিটা যেভাবে ধ্বংসের পথে যাচ্ছে, কৃষি ব্যবস্থা, সেটা কৃষি ব্যবস্থাটাকে ধ্বংসের হাত থেকে যেন আমরা রক্ষা করতে পারি। আমরা যেন এই দূষিত বর্জ্যের মাধ্যমে মানুষের স্বাস্থ্য হানি না ঘটে, স্বাস্থ্যের ক্ষতি না হয়, সেই বিষয়টা যেন আমরা দ্রুততার সঙ্গে আমরা সেটা যেন বাস্তবায়ন করতে পারি। সেই জন্য অবশ্য প্রশাসনের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। সবকিছুতেই প্রশাসন যদি সহযোগিতা করে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, একজন অভিজ্ঞ প্রাজ্ঞ চিকিৎসক, বেশ সিনিয়র চিকিৎসক, দেশে তার সুনাম আছে। আজকে পেশাজীবীদের একটি অনুষ্ঠান হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। অনুষ্ঠান শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের যে দৃশ্য, এটাই হচ্ছে একটি বিস্ময়কর। বাংলাদেশে কোনো ভদ্রলোক, এরা যদি আরো কিছুদিন টেকে, কোনো ভদ্রলোক বাংলাদেশে বাস করতে পারবে না, তার একটি নমুনা আপনাদেরকে এইখানে দেখাচ্ছি। এই দেখুন, রফিকুল ইসলাম বাচ্চু মাঝে, দুই দিকে র্যাবের দুইজন কর্মকর্তা বা দুইজন সদস্য, এবং এটি হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1। রফিকুল ইসলাম বাচ্চু সিনিয়র চিকিৎসক, ডাক্তার, তাকে এইভাবে দুইজন র্যাবের সদস্যর মাঝখানে দাঁড়িয়ে, সে চোর না ডাকাত, এইটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সে কি সন্ত্রাসী? আপনি গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করার পরেও একজন শিক্ষিত লোক, একজন সুচিকিৎসক, তার সম্মানের সাথে র্যাব কার্যালয়ে বসিয়ে রাখতে পারতেন। তাকে ছবি তুলছেন, মনে হচ্ছে সে কোনো বিখ্যাত কোনো সন্ত্রাসী বা কোনো দাগি চোর ডাকাত। কি করে সম্মানিত মানুষের সম্মান হরণ করছেন শেখ হাসিনা?